অনেকেই প্রশ্ন করেন যে ভাই এই বিষয়টা একটু কি বুঝিয়ে বলবেন? তো দেখেন আমি এত বেশি জ্ঞানী মানুষ না। তবে আ বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপটগুলো সেগুলাকে হালকা পাতলা বোঝার চেষ্টা করি। সেখান থেকে সহজ সরলীকরণ বক্তব্য দেই। কারো কাছে ভালো লাগে, কারো কাছে আবার খারাপও লাগে। প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়া নিয়ে আপনারা দেখেছেন প্রতিদিন গণমাধ্যমে নিউজ আসতো যে বিদেশে ভালো চিকিৎসার জন্য খালেদা জিয়াকে সুযোগ দিচ্ছে না সরকার। আমি নিজেও বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি যে ওনাকে মিনিমাম লেভেলে যে কোনো দেশে প্রয়োজনে আওয়ামী লীগ যদি মনে করে যে এই দেশে গেলে ওনার চিকিৎসা ভালো হবে, তিনি পালাইতে পারবেন না, সামহাও আওয়ামী লীগ যেটা ভয় পাইতো ওই দেশে পাঠানো হোক, কিন্তু তারপরেও তাকে অনুমতি দেওয়া হয়নি। কখনো আইনের, কখনো এটা বলা হয়তো বাংলাদেশে তার সুচিকিৎসার যথেষ্ট ব্যবস্থা রয়েছে। প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেছে, কিন্তু কেন এখনো বিদেশে যাচ্ছেন না চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া? একটা প্রশ্ন। নাম্বার 2, আওয়ামী লীগ সরকার পতনের ঠিক পরের দিনই আমরা দেখলাম বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলা বা বিএনপির নেতাকর্মীরা বলতে লাগলো যে তারেক রহমান তিনি দেশে ফিরবেন। অনেক বিভিন্ন যারা নেতাকর্মী আছে তারা কিন্তু অলরেডি দেশে ফিরে গেছে। প্রশ্ন হচ্ছে কেন এখন পর্যন্ত তারেক রহমান বাংলাদেশে ফিরছেন না? এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে একটা কৌতূহল কাজ করছে, আবার এটা নিয়ে আওয়ামী লীগও তাদের মতন বক্তব্য দিচ্ছে। তবে রিয়েল প্রেক্ষাপটটা আসলে কি আমার কাছে যেটা মনে হয়, এই মুহূর্তে ডক্টর ইউনূসের যে সরকার আছেন সেই সরকারকে পেছন থেকে যারা চালাচ্ছেন তারা হচ্ছে প্রশাসন, সেনাবাহিনী, আমলাতন্ত্র বা উপদেষ্টারা। আবার উপদেষ্টাদের মধ্যে যারা আছেন তাদের মধ্যে অধিকাংশ উপদেষ্টাই আবার 111 সরকারের উপদেষ্টা, যারা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় যেতে সাহায্য করেছিল। তো সম্ভবত এই জায়গাতে এই একটা জিনিস চিন্তায় আসে যে তারেক রহমান যদি দেশে যান তিনি গ্রেপ্তার হতে পারেন। আবার পাশাপাশি বেগম খালেদা জিয়া তিনি যদি চিকিৎসার জন্য দেশের বাহিরে যান তাহলে তাকে দেশে নাও ঢুকতে দেওয়া হতে পারে। এমনটাই সম্ভবত একটা ভেতরে ভেতরে ভয় কাজ করছে, কারণ এই সরকারটা ভারতের সাথে যতটা শক্তিশালী ভূমিকা রাখবে বলে অনেকে মনে করেছিল, দিন শেষে আমরা দেখছি ইলিশ নিয়ে যে বক্তব্য আসছে, তথ্য বলছে যে আওয়ামী লীগ গত কয়েক বছরে দিয়েছিল 5,500 টন, আমাদের এই সরকার আসার পরে প্রথমে ইলিশ দিবে না। আবার আমাদের যিনি গতকালকে উপদেষ্টা আছেন রিজওয়ানা হাসান, তিনি বলছিলেন এটা উপহার না রপ্তানি। তো আগেও কিন্তু রপ্তানি করা হইতো, আওয়ামী লীগ সরকার তো ফ্রিতে দিত না, যদিও এটার নাম দেওয়া হয়তো উপহার। তো এই যে নানান বক্তব্য বা ধরেন ভারতের সাথে যে সম্পর্কের জায়গাগুলা বা ভারত নিয়ে আমাদের পররাষ্ট্র উপদেষ্টাদের যে বক্তব্য, সকল কিছু মিলেয়া এখনও অনেকেই মনে করছেন এই যে সরকারটা, এটার পেছনে ভারত একটা শক্ত ভূমিকা পালন করার সক্ষমতা রয়েছে। আবার যেহেতু সেনাপ্রধান তিনি আমাদের শেখ হাসিনারই আত্মীয় জেনারেল ওয়াকারুজ্জামান, যদিও তিনি সেই জায়গাটা থেকে নিজেকে অনেক আগেই মুক্ত করেছেন, আবার কি বলা হয় যে নিজেকে নিরপেক্ষ প্রমাণও করেছেন, কিন্তু তারপরেও অনেকের ভয় যে সেনাবাহিনীতে উচ্চপদস্থ যারা আছেন, পুলিশে উচ্চপদস্থ যারা আছেন, সচিব থেকে আমলা উচ্চপদস্থ যারা আছেন, পুলিশ থেকে বিজেপি, আনসার, সব জায়গায় যে সেট আপটা, এটা কিন্তু এখনও আওয়ামী লীগ সরকারের সেট আপটাই রয়েছে। শুধুমাত্র তারা সিচুয়েশনের কারণে কেউ কেউ খোলস বদলেছেন। এমনকি অনেকে বলছেন যে যেই মানুষটা 4ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে এই টোটাল সিস্টেমটা কাজ করছে, 6 তারিখ তো আর এমন কিছু হয় নাই যে রাতারাতি তাদের অন্তর পরিবর্তন হইয়া তারা সবাই ভালো হয়ে গেছে। তারা হালে মাটি খাচ্ছে। আবার কেউ কেউ বলছেন যে প্রথম আলো বা ডেইলি স্টারের মতন যারা আছেন তারা বেসিক্যালি বিভাজনের রাজনীতি খেলছেন, -2 ফর্মুলা। শেখ হাসিনা বাংলাদেশের বাইরে আছেন, তারেক রহমান বাংলাদেশের বাইরে আছেন, মাঠে এই মুহূর্তে কার্যকরী ভূমিকা রাখতে পারছেন না বেগম খালেদা জিয়া, তারপরেও তিনি দেশে আছেন। এখন তিনিও যদি দেশের বাইরে চলে যান তাহলে হয়তোবা এই দেশের রাজনৈতিক সরকারের বিপরীতে সেনা সমর্থিত অথবা সামহাও এরকম উপদেষ্টামূলক কোনো একটা সরকার এখানে গঠন হয়ে যাবে। তো এরকম নানান কারণে আসলে আমার কাছেও মনে হচ্ছে যে আস্থাহীনতার একটা জায়গা আছে। যদিও তারেক রহমান বলছেন তিনি তার মামলা এইভাবে উজ্জ্ব চান না, আইনের মাধ্যমে লড়াই করেই তিনি মামলাকে জয় করতে চান। আর পরিস্থিতি আসলে এখনও টোটাল গ্রিন সিগন্যাল আসে নাই, যেহেতু ডক্টর ইউনূসের সরকার প্রায় 18 মাস থেকে ধরেন 2.5 বছরই থাকবে, আমার ধারণা 18 মাসে থাকবে না, আরও বেশি, অলরেডি 1-1.5 মাস হয়ে গেছে। তো 2-2.5 বছর থাকবে। এই সময়টাতে সম্ভবত তারেক জিয়া নির্বাচনী ঘোষণা আসার আগ পর্যন্ত তিনি দেশে যাবেন না, কারণ ওই যে একটা ভয় ভিতরে কাজ করতেছে। পাশাপাশি বেগম খালেদা জিয়া তিনিও আসলে পলিটিক্যালি নানান ইস্যু চিন্তা করে তিনি বাংলাদেশের চিকিৎসাটা নেবেন, দেশের বাহিরে যাবেন না। এখন এই যে বেগম খালেদা জিয়া আবার দেশের বাহিরে যাচ্ছেন না,
তো জনগণের মধ্যে এক অংশ বা আওয়ামী লীগও বলার চেষ্টা করছে যে এতদিন খালেদা জিয়া যতটা মুমূর্ষু, ওনার ডাক্তাররা বলতেছিল বিদেশি চিকিৎসা ছাড়া বাঁচবে না, তাহলে কি এগুলো মিথ্যা ছিল? মিথ্যা ছিল না, ঘটনা সত্যই। ভালো ট্রিটমেন্ট নিতে মির্জা ফখরুল ইসলামও চলে যায়, কিন্তু খালেদা জিয়ার যাওয়া আর মির্জা ফখরুল ইসলামের যাওয়ার মধ্যে অনেকটা পার্থক্য আছে। ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে, রাজনীতির বাতাস কোন সময় ভারত হাবি হবে, আওয়ামী লীগকে আবারও পুনর্বাসিত হয়ে যাবে কিনা, তারেক রহমান জেলে গিয়ে আবার বন্দী হয়ে যাবেন কিনা দেশে ঢুকলে, নানান পরিকল্পনার সমীকরণ বলছে এই কাজগুলো এখন হবে না। এটার পেছনে অফকোর্স পলিটিক্স, একটা নিরাপত্তা ইস্যু কাজ করে যাচ্ছে। শুধু সময়টা আলাদা, ঘটনা একই, দৃশ্যপট আলাদা, ক্যারেক্টারগুলোর মধ্যে জাস্ট হচ্ছে এই পার্টি টু ওই পার্টি এতটুকুই পরিবর্তন হয়েছে, আর কোনো কিছুই পরিবর্তন হয়নি। গেল 5ই আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশে যে চলমান ঘটনাগুলো ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের হাতে বিভিন্ন কারণেই বিএনপি বা তাদের যারা নেতাকর্মী আছেন, জামায়াত ইসলামী বা তাদের নেতাকর্মীরা আছেন, তারা লাঞ্ছিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অনেক জায়গায় বিভিন্ন ধরনের মামলা হামলার শিকার হয়েছে। আর এই ঘটনাগুলো তৎকালীন সময় আপনার কি বলে যে আমেরিকার যেই কি বলে যে পররাষ্ট্র সেক্টরের যে ডিপার্টমেন্ট আছে সেইখানে, জাতিসংঘে, ইউরোপীয় ইউনিয়নে, বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা এটাকে লবিস্ট নিয়োগ করে হোক বিভিন্নভাবে আন্তর্জাতিক বিশ্বের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেছেন। এখন এই 5ই আগস্টের পর এবার প্রেক্ষাপট হচ্ছে কি, এতদিন যেই কাজটা বিএনপি করছে সেই একই কাজ এখন আওয়ামী লীগ করছে। এতদিন বিএনপি করছে আওয়ামী লীগের বিরুদ্ধে, জামাতও করছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আর আজকে আওয়ামী লীগ করছে বিএনপি এবং জামায়াতের বিরুদ্ধে। এই মুহূর্তে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আপনার জাতিসংঘে আছেন, বক্তব্য দিবেন, সেখানে কয়েকটা প্রোগ্রাম সেট করা আছে। তো এরই মাঝখানে আওয়ামী লীগ একটা ডকুমেন্টারি পাঠাইছে জাতিসংঘ সহ আরও বিভিন্ন সংস্থার কাছে, আর যেখানে বিএনপি এবং জামাত সম্পর্কে বেশ কিছু বক্তব্য তারা দিয়েছে। আওয়ামী লীগ মান্থ লং স্টেট স্পন্সর্ড প্রোগ্রাম টু ডিসিমেট আওয়ামী লীগ, এই শীর্ষক একটা ভিজুয়াল ডকুমেন্ট তৈরি করেছে। আবারও বলি, মান্থ লং স্টেট স্পন্সর্ড প্রোগ্রাম টু ডিসিমেট আওয়ামী লীগ, বড় লম্বা সম্বা নাম, যাই হোক। এখন এই ভিজুয়াল ডকুমেন্ট, যেটা দৃশ্যমান একটা ভিডিও ডকুমেন্ট তারা বানাইছে, যেটা জাতিসংঘ, দূতাবাস, হাই কমিশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোতে পাঠানো হয়েছে। এই নথিতে কী কী আছে? গত মাসে আওয়ামী লীগের নেতা, সদস্য এবং সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে সহিংস ঘটনা এবং দমনপীড়নের একটি ধারাবাহিক চিত্র তুলে ধরা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিনিয়র একজন সদস্য ভিজুয়াল ডকুমেন্ট প্রকাশ এবং বিভিন্ন সংস্থার কাছে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে দলের নেতা কর্মী সংখ্যালঘু গোষ্ঠীর উপর হামলা নথিভুক্ত করার জন্য মিডিয়া কভারেজ ব্যবহার করে দলটি ভিজুয়াল রিপোর্টটি তৈরি করেছে। এটি পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থাকে ইমেইলের মাধ্যমে বিতরণ করে স্থানীয় এবং আন্তর্জাতিক উভয় সমর্থকদের কথা বলার জন্য অনুরোধ করেছে। নথিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামায়াত ইসলামীর বিরোধী যারা আছে, মানে বিরোধীরা সংখ্যালঘু এবং নাগরিকদের বিরুদ্ধে সমন্বিত উপায়ে মানবাধিকার লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধের গুরুতর লঙ্ঘন আপনাদের নজরে আনার জন্য লিখছি। আওয়ামী লীগের দাবি, 5ই আগস্টের পর থেকে আপনার এখানে বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে নির্যাতন, হত্যার অভিযোগ হয়েছে। বাসস্থান লুটপাটের সাথে জড়িতদের দায় মুক্তিও দেওয়া হয়েছে। জাতিসংঘ, বিদেশি দূতাবাস, মানবাধিকার সংস্থাগুলোর কাছে সরকারের ডক্টর ইউনূস সরকারের নিষ্ক্রিয়তা, ক্রমবর্ধমান সহিংসতার আনুষ্ঠানিক নিন্দা করারও আহ্বান জানিয়েছে। তারা বলছে যে আমরা গণহত্যা বন্ধ করতে, ন্যায় বিচার নিশ্চিত করতে, অবিলম্বে মানবাধিকার পুনরুদ্ধার করতে শাসনের উপর কূটনৈতিক চাপ প্রয়োগের জন্য বিশ্ব সম্প্রদায়কে আমরা অনুরোধ করছি। পাশাপাশি রাজনৈতিক বিভাজন গভীরভাবে মোকাবিলা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়েরও তারা প্রয়োজনীয়তার জোরদার দিয়েছেন। তো এখানে অনেক বক্তব্য আসছে। এখন আসলে ব্যক্তিগতভাবে আমি যতটুকু বুঝি আর কি, এগুলোতে আওয়ামী লীগের ওইরকম কোনো ফয়দা হবে না। যেই কাঁচা দাগটা রয়ে গেছে, যে কাঁচা ক্ষতটা রয়ে গেছে, আওয়ামী লীগের চিঠি পাঠাচ্ছে, কিন্তু ওদিক দিয়া ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জুলাই এবং আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর একটা বইটই নিয়ে গেছেন, যেটা তিনি আন্তর্জাতিক বিশ্বের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন। পাশাপাশি গেল 16 বছর বাংলাদেশে যতগুলো ঘটনা ঘটছে, আয়নাগর থেকে শুরু করে নানান গুম টুম, হত্যা প্লাস এগুলো নিয়ে আন্তর্জাতিক বিশ্ব একের পর এক কনসার্ন করেছে, কিন্তু সরকার বলেছে এগুলো বিদেশি ষড়যন্ত্র, বিদেশিদের কাছে ভুলভাল তথ্য দেওয়া হচ্ছে। তো এখন যেহেতু কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই, এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যিনি আছেন তার সম্পর্কে এই মুহূর্তে
আসলে আন্তর্জাতিক বা কি বলা যায় সংস্থাগুলোকে বা জাতিসংঘকে বা মানবাধিকার সংস্থাগুলোকে চিঠি দিয়া কোনো রকম ফয়দা বিএনপিও আদায় করতে পারে নাই। বক্তব্যের মন্তব্যে ছিল, অ্যাকশন কিন্তু বাংলাদেশের জনগণই নিছে। তো এটাতে আসলে কোনো রকম ফয়দা হবে না। বাট আমার মনে হয় যে একটু আস্তে ধীরে, কারণ যেহেতু আওয়ামী লীগের নানান অপকর্ম এই মুহূর্তে সামনে আসছে আর বিভিন্ন বিষয়গুলো সামনে আসা শুরু হচ্ছে, সারা বিশ্ব দেখছে, এই মুহূর্তে অতি দ্রুত এইসব অ্যাক্টিভিটিস আসলে খুব বেশি মূল্যায়নের ভূমিকা রাখবে না। হয়তো ম্যাটার অফ টাইম, রাজনৈতিক একটা সরকার আসলে এগুলো আস্তে ধীরে হয়তো একটা ভূমিকা পালন করলেও করতে পারে।